আপনাদের সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট গ্রহণ শুরু, বিপুল ভোটার উপস্থিতি, মিনেসোটা গিয়ে পাল্টাপাল্টি অভিযোগ ট্রাম্প বাইডেনের। কোভিড মহামারীর সেকেন্ড ওয়েভ, অনেক দেশে নতুন করে লকডাউন বিধিনিষেধ। ভ্যাকসিনের পর এবার করোনার ওষুধের অনুমোদন দিল রাশিয়া। নিউ ইয়র্কের রচেস্টারে বন্দুকধারীর এলো পাতারি গুলি, অন্তত 2 জনের মৃত্যু, আহত হয়েছেন আরও 14 জন। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হলো যুক্তরাষ্ট্রে। দেশটির 4 অঙ্গরাজ্যে শুক্রবার থেকে চলছে এই ভোটাভুটি। প্রথম দিনেই ভোটারদের বিপুল উপস্থিতি দেখা গেছে ভোট কেন্দ্রগুলোতে। আগাম ভোট শুরুর দিনে মিনেসোটায় প্রচার চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান সংকটের জন্য ট্রাম্পের পরিকল্পনাহীন নীতিকেই দায়ী করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হবে 3 নভেম্বর। তবে 1.5 মাস বাকি থাকতে আগাম ভোটের জন্য ভোটারদের এই দীর্ঘ সারি। মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা, ওয়াইওমিং এই 4 রাজ্যের মাধ্যমে শুরু হলো আগাম ভোটের প্রক্রিয়া। মহামারী পরিস্থিতির মধ্যে ঝামেলা এড়াতে এবার যুক্তরাষ্ট্রের অনেকে সুযোগ নিচ্ছেন আগেভাগে ভোটাধিকার প্রয়োগের। ভাইরাসের প্রকোপের কারণে দুশ্চিন্তায় ছিলাম, তবে এখানে এসে দেখলাম স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই ভোটের ব্যবস্থা করা হয়েছে। বর্ণবাদ বিরোধী আন্দোলন সহ নানা কারণে গেল কিছুদিন ধরে আলোচনায় মিনেসোটা। আগাম ভোট শুরুর দিনে তাই প্রধান 2 প্রতিদ্বন্দ্বী প্রচারণা চালান রাজ্যের। ট্রাম্পের অভিযোগ ডেমোক্র্যাট প্রশাসনের কারণেই অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে মিনেসোটা। আর বাইডেন বলেন অবহেলার শিকার রাজ্যটি। ডেমোক্রেটদের কারণেই শরণার্থীদের ঢল নেমেছে মিনেসোটায়। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র সহ সব জায়গায় অধিকার হারিয়েছেন আমেরিকানরা। তাদের কারণেই এই রাজ্য আজ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। বাইডেন যদি ক্ষমতায় আসেন তাহলে সন্ত্রাসী আর জঙ্গিদের আস্তানায় পরিণত হবে পুরো রাজ্য। এই রাজ্যের বেশিরভাগ শিল্প কারখানা বন্ধ, মানুষের হাতে কাজ নেই, অর্থ নেই। শুধু ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাহীন নীতির কারণেই আজ এই দুরবস্থা। এই চিত্র শুধু মিনেসোটাতেই নয়, পুরো দেশের এখন এই সময় এসেছে পরিবর্তনের। নির্বাচনের 1 মাস আগে অর্থাৎ 3 অক্টোবর থেকে আগাম ভোট শুরু হবে আরও বেশ কয়েকটি রাজ্যে। কেন্দ্রে না গিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন ডাক বিভাগের মাধ্যমেও। একসাথে সব ভোট গণনা হবে 3 নভেম্বরের নির্বাচন শেষে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে অ্যাপ স্টোরে নিষিদ্ধ হচ্ছে টিকটক আর উইচ্যাট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী নির্দেশ আসার আগ পর্যন্ত চীনা এই অ্যাপ দুটোর উপর বহাল থাকবে নিষেধাজ্ঞা। শুক্রবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন অ্যাপ স্টোর সহ অনলাইন কোনো প্ল্যাটফর্ম থেকে মেসেজিং ও ভিডিও শেয়ারিং এই অ্যাপস দুটো আর নামানো যাবে না। জাতীয় নিরাপত্তার স্বার্থে এবং চীনের কাছে স্পর্শকাতর তথ্য পাচারের ঝুঁকি ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। জানা গেছে মার্কিন ভূখণ্ডে উইচ্যাট বন্ধ হবে রোববার। তবে টিকটক ইউজাররা 12 নভেম্বর পর্যন্ত এই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন। এরপর যুক্তরাষ্ট্রে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপটি। 24 ঘন্টায় আবারও করোনার রেকর্ড সংক্রমণ দেখল বিশ্ব। শুক্রবার 3,14,000 মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাসটি। একই সময়ে এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও প্রায় 5,500 মানুষ। ফলে বিশ্বজুড়ে কোভিড-19 মৃতের সংখ্যা 9,56,000 ছুঁই। আক্রান্ত 3,07,00,000 মতো মানুষ। এদিনও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল ভারত। নতুন করে 1200-র বেশি মৃত্যু এবং 93,000 সংক্রমণ শনাক্তে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা এখন 87,000। আক্রান্তের সংখ্যা 53 লাখের বেশি। 950 মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 2,03,000। মোট আক্রান্ত 69 লাখ মানুষ। ব্রাজিলে মারা গেছেন আরও 8 শতাধিক মানুষ। ফলে দেশটিতে মৃতের সংখ্যা 1,36,000 ছুঁই। করোনা মহামারীর দ্বিতীয় পর্যায়ে পা রেখে ইউরোপের বিভিন্ন দেশে চলছে বিভিন্ন ধরনের তৎপরতা। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেকেন্ড ওয়েভ শুরুর কথা জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন করে সংক্রমণ বাড়ায় এরই মধ্যে লকডাউন সহ বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের অন্তত 8টি দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, উন্নত দেশগুলোর বিভক্তি মহামারীর পর জন্ম দিতে পারে নতুন বিপর্যয়ের।
গেল কয়েক সপ্তাহ ধরে যুক্তরাজ্যে করোনার সংক্রমণ দ্বিগুণ হারে বাড়ছে। স্বাস্থ্যবিদদের হুঁশিয়ারি, এ প্রবণতা অব্যাহত থাকলে সপ্তাহে লাখ ছাড়াবে শনাক্তের সংখ্যা। স্বাভাবিকভাবেই আলোচনায় এপ্রিল-মের মতো ভয়াবহ বিপর্যয়ের পুনরাবৃত্তির শঙ্কা। দ্বিতীয় দফায় মহামারী প্রকট রূপ নেওয়ার আগেই আবারও স্বাস্থ্যবিধি কঠোর করার কথা ভাবছে প্রশাসন। দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ যে ইতিমধ্যে শুরু হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা এড়ানোরও কোনো উপায় নেই। কাজেই ভাইরাসের বিস্তার রোধে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্বিতীয়বার জাতীয় পর্যায়ে লকডাউনে যেন না যেতে হয় আমাদের, সেজন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে। সংক্রমণের তীব্রতায় আয়ারল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, নেদারল্যান্ড, গ্রিস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে নতুন করে বিধিনিষেধ দেওয়া হয়েছে। স্পেনের রাজধানী মাদ্রিদে নতুন করে লকডাউনের কবলে পড়েছে 8.5 লাখ মানুষ। মাদ্রিদের 37টি এলাকায় সংক্রমণের হার অনেক বেশি, প্রতি লাখে 1000 এরই মধ্যে আক্রান্ত। এই সংখ্যাটা খুবই উদ্বেগজনক। তাই বিস্তার রুখতে নির্দিষ্ট এলাকাগুলোতে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। অর্থনৈতিক বিপর্যয় এড়িয়েই সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহামারীর শুরুর 8.5 মাস পার হওয়ার পর ভাইরাসের প্রকোপ এখন সবচেয়ে বেশি। পরিস্থিতির জন্য দেশে দেশে সংহতির অভাবকেই দায়ী করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বে এখন প্রতি সপ্তাহে গড়ে 18 লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হচ্ছে। মৃত্যুর গড় 40 থেকে 50 হাজারের মধ্যে আছে, এর চেয়ে বাড়ছে না। এটা সুখবর, কিন্তু এই সংখ্যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শুধুমাত্র বৈশ্বিক ঐক্যের অভাবে মহামারীর এই ক্ষত আরও বহুদিন সহ্য করতে হবে আমাদের। মহামারীর ইতি ঘটলেও নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যকার বিভক্তি নতুন বৈশ্বিক বিপর্যয়ের কারণ হবে, এমন হুঁশিয়ারিও দিয়েছে WHO। নুসহাত কামাল, যমুনা নিউজ। ভ্যাকসিনের পর কোভিড-19 চিকিৎসায় প্রথম সুনির্দিষ্ট ওষুধের ছাড়পত্র দিল রাশিয়া। এরই মধ্যেই করোনাভির ওষুধটি দেশটির ফার্মেসিগুলোতে বিক্রির অনুমোদন দিয়েছে রুশ প্রশাসন। আগামী সপ্তাহ থেকে বাজারে পাওয়া যাবে এই ওষুধটি। বায়োটেক প্রতিষ্ঠান আর ফার্মের এই ওষুধ করোনা ভাইরাসে আক্রান্ত মৃদু উপসর্গের রোগীদের জন্য ব্যবহার করা যাবে। হাসপাতালে ব্যবহারের জন্য ওষুধটি প্রথম অনুমোদন পায় গত জুলাই মাসে। কোভিড আক্রান্ত 168 জন রোগীর ওপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালের ফল হয়েছে, এমনটাই জানিয়েছে এই ফার্ম। মে মাসে এভিফেভির নামে এই ওষুধ সবুজ সংকেত পেলেও শেষ পর্যন্ত তা বিক্রির অনুমতি পায়নি। দুটো ওষুধই ভাইরাল সংক্রমণ সারাতে জাপানের প্রস্তুতকৃত ফেভিপিভির ব্যবহারের করে তৈরি করা হয়েছে। জম্মু কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে ভারতীয় সেনাবাহিনী। জানিয়েছে আইনের অপব্যবহারকারী সেনাদের শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, 18 জুলাই সোপিয়ান জেলার আমসিপোরা গ্রামে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় 3 জন। সে সময় তাদের অজ্ঞাত সশস্ত্র বিদ্রোহী বলে পরিচয় দিয়েছিল সেনাবাহিনী। সেনাদের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিতভাবে বন্দুকযুদ্ধের নাটক সাজানোর অভিযোগ করে নিহতদের স্বজনরা। তাদের দাবি, মজুর হিসেবে কাজ করতে যাওয়া এই 3 জনই ছিলেন নিরস্ত্র। এর পরিপ্রেক্ষিতে তদন্ত করে অভিযোগের সত্যতা পায় ভারতীয় সেনাবাহিনী। আর এর সাথে যমুনা আইডেস্কের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। নিউ ইয়র্কের রচেস্টারে বন্দুকধারীর হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও 14 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, একটি অনুষ্ঠানে চালানো হয় এই হামলা। বাড়ির লনে চলছিল একটি অনুষ্ঠান। ঘটনার পরপরই হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। হামলার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। হামলাকারী বহিরাগত কিনা তা জানতে তদন্ত চলছে। হামলাকারীর সংখ্যা নিয়ে সন্দেহ থাকলেও পুলিশের ধারণা একাধিক ব্যক্তি এই হামলায় অংশ নেয়। পূর্ব ভূমধ্যসাগরে চলমান উত্তেজনার মধ্যেই অবশেষে গ্রিসকে আলোচনায় বসার প্রস্তাব দিল তুরস্ক। তবে দেশটির হুঁশিয়ারি, উপকূল থেকে গ্রিসের সেনা প্রত্যাহার না হলে আবারও বড় পরিসরে মহড়া চালানো হবে। এদিকে তুরস্ক গ্রিস উত্তেজনা নিয়ে আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
কয়েকদিন হুমকি ধামকি আর মহড়ার পর পূর্ব ভূমধ্যসাগর থেকে তেল গ্যাস অনুসন্ধানী জাহাজ ওরুস রেইস ফিরিয়ে নিয়ে আগেই কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছিল তুরস্ক। এবার গ্রিসের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন প্রেসিডেন্ট এরদোগান। তবে বৈঠকের আগেই উপকূল থেকে গ্রিসের বাড়তি সেনা প্রত্যাহারের শর্ত দিয়েছেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট অবশ্য সতর্ক করেছেন, আলোচনায় অগ্রগতি না হলে একতরফা সিদ্ধান্তই বাস্তবায়ন করবে আঙ্কারা। ভূমধ্যসাগরে ফের তেল গ্যাস অনুসন্ধান শুরুর কথাও জানিয়েছেন তিনি। গ্রিসের সাথে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই, তবে কি নিয়ে আলোচনা হবে, যে বিষয়ে সামনে আসুক না কেন তা বাস্তবায়নের উপর গুরুত্ব দিতে হবে। তার আগে উপকূল থেকে সেনা প্রত্যাহার করতে হবে গ্রিসকে, না হলে আরো বড় পরিসরে মহড়া দেব আমরা। এদিকে সমুদ্র সীমা নিয়ে গ্রিস সাইপ্রাসের সাথে তুরস্কের চলমান বিবাদ নিয়ে করণীয় ঠিক করতে আলোচনায় বসছে ইউরোপীয় কাউন্সিল। 24 ও 25 সেপ্টেম্বর এ বৈঠক হবে ব্রাসেলসে। তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চলছে। পূর্ব ভূমধ্যসাগর এলাকায় তাদের আচরণ এবং মানবাধিকার ইস্যুটি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েকদিনের মধ্যে আলোচনায় বসা হবে এরদোগান সরকারের সাথে। ন্যাটো সদস্য তুরস্কের তৎপরতা নিয়ে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছে পূর্ব ভূমধ্যসাগরে। সংযত আচরণের জন্য শুরু থেকেই হুঁশিয়ারি দিয়ে আসছে পশ্চিমা শক্তিগুলো। শান্তিপূর্ণ সমাধান না হলে তুরস্কের উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রেখেছে ইউরোপীয় ইউনিয়ন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে গোয়েন্দা অভিযানে গ্রেফতার হয়েছে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার 6 সদস্য। সকালে পৃথক অভিযানে কেরালাতেও একই জঙ্গি গোষ্ঠীর আরও কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি NIA জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আর কেরালার ইরনাকুলামে চালানো হয় অভিযান। জব্দ করা হয় জিহাদি বই, ধারালো অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ। গ্রেফতারকৃতরা ভারতের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। NIA জানিয়েছে, আল কায়েদার পাকিস্তান শাখার আদর্শে প্রভাবিত এই গ্রেফতারকৃতরা। তাদের হেফাজতে নিয়ে আদালতের অনুমতি চাইবে পুলিশ। মারা গেছেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি রুথ বেডার গিন্সবার্গ। যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম এই পথিকৃৎ শুক্রবার ওয়াশিংটন ডিসির নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। গিন্সবার্গ ছিলেন যুক্তরাষ্ট্রে উদারপন্থী নারীবাদীদের অন্যতম আদর্শ। তিনি টানা 27 বছর দেশটির সর্বোচ্চ আদালতে বিচারপতির দায়িত্ব পালন করেছেন। গিন্সবার্গের সম্মানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। এদিকে নতুন বিচারপতির নিয়োগ নিয়ে ঠান্ডা লড়াই শুরু হয়েছে মার্কিন রাজনীতিতে। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের দাবি, নির্বাচনের পরই নিয়োগ করা উচিত নতুন বিচারপতি। আর এরই সাথে যমুনা আইডেস্কের সময় হলো আরেকটা বিরতির। ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। রোমানিয়ার একটি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে 16 ও 17 শতকের 2 শতাধিক দুর্লভ বই, যেগুলোর মধ্যে রয়েছে আইজ্যাক নিউটন ও গ্যালিলিওর মতো বিজ্ঞানী এবং গবেষকদের বইয়ের প্রথম সংস্করণ। শুক্রবার স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, 3 বছর আগে বইগুলো চুরি হয় পশ্চিম লন্ডনের একটি সংগ্রহশালা থেকে। রোমানিয়ার প্রত্যন্ত এক গ্রামের বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হলো এই বইগুলো। ধারণা করা হচ্ছে, রোমানিয়ার সংঘবদ্ধ কোনো চক্র বইগুলো চুরি করে লুকিয়ে রেখেছিল। অমূল্য এসব বই চোরা বাজারে বিক্রি করা হতো বলে ধারণা গোয়েন্দাদের। শতভাগ করোনামুক্ত ফ্লাইট চালু করল ইতালিয়ান আলিতালিয়া এয়ারলাইন্স। ফ্লাইটের 30 মিনিট আগে র্যাপিড টেস্টের মাধ্যমে প্রত্যেক যাত্রীকে করা হবে করোনা পরীক্ষা। নেগেটিভ ফল আসলেই মিলবে যাত্রা করার অনুমতি। কর্তৃপক্ষ বলছে, রোমের ফিউমিসিনো বিমানবন্দর থেকে মিলানে 1 মাস পরীক্ষামূলক এই কার্যক্রম চলবে। সফলতা পেলে বাড়ানো হবে এর পরিধি। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকিতে বিভিন্ন দেশে দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হয়েছে বিমান সেবা। তবে শঙ্কা কাটেনি যাত্রীদের। সেই ভয় দূর করতে শতভাগ করোনামুক্ত ফ্লাইট চালুর ঘোষণা দিল ইতালির আলিতালিয়া নামের একটি এয়ারলাইন্স।
কর্তৃপক্ষ বলছে বিমানে যাত্রায় প্রত্যেক যাত্রীকে 72 ঘন্টা আগে করা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট লাগবে। এরপর যাত্রার আধা ঘন্টা আগে বিমানবন্দরের ভেতরে করা হবে র্যাপিড টেস্ট। নেগেটিভ মিললেই সুযোগ পাবে যাত্রা করার। এখন নিজেকে খুবই নিরাপদ মনে হচ্ছে, কারণ ফ্লাইটের সবাইকে করোনা পরীক্ষা করানো হয়েছে এখানে এসে। আমি কখনো চাই না আমার মাধ্যমে কারো শরীরে করোনা ছড়াক। দেশটির ফিউমিসিনো বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে প্রাথমিকভাবে রোম থেকে মিলানে দিনে 2টি করে পরীক্ষামূলক ফ্লাইট চলবে 1 মাস। ফলাফল ভালো আসলে বাড়ানো হবে পরিধি। এটি নিঃসন্দেহে একটি ভালো ধারণা বলে মনে হচ্ছে। খুব দ্রুততার সাথে সব কার্যক্রম শেষ হলো। বিমানবন্দরের ভেতরেই করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, যা আমাদের আগেই জানানো হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন কোভিড-19 টেস্টে ফলস নেগেটিভ আসায় 2বার টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এই ছিল আজকের যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।